অসুস্থ অলকা কি খেতে পারবে তার জীবনের শেষ বাটি চচ্চড়িটা? সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নানান কালজয়ী গল্প চলবে এই সপ্তাহ জুড়ে। শুনতে কান পাতুন। আজকের গল্প বাটি চচ্চড়ি। কান পাতো। গল্প শোনার নতুন ঠিকানা। সংসারটা এমন কিছু বড় নয়, মাত্র দুটো মেয়ে মানুষ আর একজন পুরুষের সমবয়ে গঠিত। ডাক্তার, ডাক্তারের বউ আর তাদের এক বিধবা পিসিমা। আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর 10 ছোট। সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার, চক্রধরপুরে সম্প্রতি বদলি হয়ে এসেছেন। ছোট্ট সংসার বেশ ভালোভাবেই চলছিল, সুখে শান্তিতে, হাসিতে আনন্দে। এহেন সময়ে ডাক্তারবাবু একখানা চিঠি পেলেন, এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্ন বধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে। অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট। প্রস্তাবনাটি পিসিমার কাছে উপস্থাপিত হলো। সে প্রতিবাদ করে বললে, বেশ, আসুক ছোট বৌদি, আমি কলকাতায় যাব, এখানে থাকতে পারবো না। ডাক্তার প্রতিবাদ করলে, তাহলে এখানে দিন চলবে কি করে? সে আমি কি জানি ভাইপো। পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে। কিন্তু বৌমা আসছেন, রোগা মানুষ, তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না। আর তোমাদের বউ তখন তো একা হয়ে পড়বে, ছেলেপিলে নিয়ে আর কদিন সামলাবে বলো? তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের তেমন অভাব নেই। সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকার সঙ্গে তার আজ 5 বছরের বিবাদ। সেই বিবাদের ঝাঁঝেই সে প্রতিবাদ করেছিল। তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে। ওদিকে অলকা এলো যথাসময়ে। দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি প্রায় অচল হয়ে পড়েছে। শরীরের সেই ক্লান্তি আর শোভা এখন আর নেই। মুখশ্রী হয়েছে কালিমালিপ্ত। গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের এক একখানা করে গোনা যায়। আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলেন, দেখলেন জীবনের আশা বড়ই কম। নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে। এ কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সে নিজে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ। ভিটামিনের অভাবে বা খাদ্যপ্রাণের অভাবে। স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরও একটা কারণ বলা যায়। যা হোক, বৌমার চিকিৎসার কথা এবারে চলতে লাগলো যথাসাধ্য। কিন্তু সেই চিকিৎসার কোনো সুফল ফলল না মাসখানেকের মধ্যেও। ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তবু অলকার রোগ কমল না, পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে, দিন দিন, সকল চেষ্টাকে ব্যর্থ করে। অলকার নুন খাওয়া নিষেধ। কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত। সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয়। তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না। ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসে। সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত। অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার জন্য সামান্য একটু বাটি চচ্চড়ি খাওয়ার অনুমতি পেয়েছিল।
এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে। সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল। পিসিমা তাড়াতাড়ি স্নান সেরে এসে রান্না করতে বসল, আর বৌমা বাতায়ন পানে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা। দূরে অতিকায় ধূমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত, তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড়, তাদের গায়ে লাল কাঁকড়ের বঙ্কিম পথরেখা। মনে হলো যেন কোন অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বেয়ে। বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল। এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বললে, বৌমা, আজ কি দিয়ে দুধ সাবু খাবে? চা হোক দিয়ে খাবো। কেন, বাটি করতে দিলে না কেন? থাকবে, কুটনো তো সব কাটা হয়ে গেছে। তা হোক, তুমি একটা বাটি করতে দাও মা। কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে, আর বৌমা উঠে চলে যায় বাটি চচ্চড়ির কুটনো কুটতে। পিসিমা কড়ার উপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল, তারপর বলি, হ্যাঁ গো বৌদি, আমার গতরে কি এমন পোকা পড়েছে? বৌমা সবিস্ময়ে কয়, কেন ঠাকুরজি? মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন, আমি কি বাটির কুটনো কুটতে পারি না? না কুটলে তোমার পক্ষাঘাত হতো? তেজ করে আমায় একবার বলা হলো না? রোগ তো 12 মাস লেগেই আছে, তার আবার অত দেমাক কিসের? রুগ্ন বধূটির শুষ্ক নয়নদ্বয় বিদীর্ণ হয়ে ঝরে পড়ে, অঝরে মুক্তার মতো অশ্রুকণা নিদারুণ ঘৃণায় ও বেদনায়। ননদের এই বাক্যবাণে সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রিরি করে ওঠে। আর পিসিমার মুখে যেন তখন তুবড়ির আগুন লেগেছে, সমস্ত বারুদ না শেষ করলে নীরব হবে না। বৌমা আস্তে বাড়িটা নিয়ে আসে সকলের অজ্ঞাতসারে। ঘণ্টা 2 পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে, বৌমা, বাটি আমায় দাও মা, আমি করে দিচ্ছি। ছি ছি, মানুষকে মানুষ অমন করে বলে? 20 বছরের রোগশীর্ণ বধূটি আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলে বিপুল বেদনায়। শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না। ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে, কেঁদো না মা, কেঁদো না, বাটিটা আমাকে দাও। না, থাক মা, বাটি আমি আর জীবনে খাবো না। ছি, সে কথা হয় মা? খুব হয়। ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয়ের সত্ত্বেও বৌমা বাটি বার করে দিলে না। ডাক্তারের বউ বেলা 1টা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখল, কিন্তু কোথাও সেই বাটি পাওয়া গেল না। আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো। সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে। এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে। ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড় পোকা মারতে মারতে বিছানায় পাতি পাতি করে খোঁজে। এ তার নিত্যকার অভ্যাস। রাতে সে বড় একটা ঘুমোয় না। এমন সময় পাশের ঘরে বৌমা উত্তক্ত হয়ে বললে, ভালো জ্বালা, দরজাটা যে কিছুতেই খুলছে না মা। ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো। কি হয়েছে বৌমা? দরজা তো খোলা বৌমা, তবে খিল কোথায় গেল? ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাই মা মৃত্যুর পূর্বে ওই রকমই দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিল।
বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল। আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল। সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুজে দেয়। তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না। ডাক্তারের ডাকে ধর্মর করে উঠে দরজা খুলে দেয়। ডাক্তার বললে, যেন মোষ একেবারে ঘুমে অচেতন। থাক, খুব হয়েছে। আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে। সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশাই হতো নিশ্চয়ই। ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে। কতক্ষণ যে ঘুমের ঘোরে কেটেছিল দুজনের তা জানা নেই। ডাক্তারের বউ সহসা সচেতন হলে স্বামীর আহ্বানে, ওগো দেখো তো, ও ঘরে বৌমা কি যেন বলছে। ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে, দুধ ছাই, কিছুতেই তো আলো জ্বলছে না। রুগ্ন কণ্ঠে ক্ষীণ স্বরে নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্ট হাসি হেসে ওঠে, যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায়। ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার। বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফস ফস করে দেশলাইয়ের কাঠি জ্বেলে যাচ্ছে, আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভে যাচ্ছে প্রতিবার। এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতায়, বেদনায়। ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থাণুর মতো স্থির হয়ে দাঁড়িয়ে। তারপর বললে, বৌমা, ও কি করছো মা? বৌমা মৃদু কন্দনের সুরে বললে, দেখো দেখিনি মা, আলোটা যে কিছুই জ্বলছে না। বৌমার জ্ঞান সহসা ফিরে আসে। কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে। ডাক্তারও এগিয়ে আসে। তারপর তড়িতে বৌমাকে পরীক্ষা করে বলে, শিগগির আগুন করো, ওর হাত পা সেক করো। এতক্ষণে পিসিমার ঘুম ভেঙেছে। সে আলস্য ত্যাগ করে পিট পিট করে তাকিয়ে আছে। ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন দিল। তারপর বাইরে গিয়ে বললে, না, এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না। নয়ন কোণ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা। ডাক্তারের বউয়েরও চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের মতো। মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায়। কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে, তবুও যদি একবার শেষ দেখা দেখতে পারে। ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে। স্বামী এলো দূর দূরান্ত থেকে, আর এলো তার মেজদি, গলার বোতাম বাঁধা দিয়ে একেবারে শেষ ক্ষণে। তবুও বৌমা বাঁচল না। ডাক্তার কাঁদল, আর কাঁদল তার বউ, মৃতার স্বামী, মেজ ননদ। শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ, কারণ মৃতার সঙ্গে তার কথা প্রায় 5-6 বছর আগেই বন্ধ। আর সেই কারণেই সারা রাত দিকভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও বারণ করেনি। এই ঘটনার দিন 7 পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গিয়ে একটা খালি হাঁড়ির মধ্যে পেল সেই বাটিটা, আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি। পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো। একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল। সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো তরকারিগুলোর দিকে। আমি রুয়া, আর আপনারা শুনছেন কান পাতো।